নমস্কার। দুর্নীতি কি আদৌ কোনো ইস্যু পশ্চিমবঙ্গের ভোটে? এই যে সদ্য সমাপ্ত কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হয়ে গেল, সেখানে দেখলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী আগের থেকে জয়ের ব্যবধান বাড়িয়ে ৫০,০০০ ভোটের কাছাকাছি ভোটে নিকটতম বিজেপি প্রার্থীকে পরাজিত করলেন। আমি কেন আজকে এই কালীগঞ্জ বিধানসভার ভোটের সঙ্গে দুর্নীতির ইস্যুকে সামনে আনছি? কারণ যখন কালীগঞ্জ বিধানসভার ভোট হচ্ছে, সেই সময় আমরা দেখতে পেরেছি যে বিকাশ ভবনের সামনে সেখানে কিন্তু শিক্ষকেরা, যারা যোগ্য শিক্ষক, যারা প্রতারিত হয়েছেন, যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার, তারা কিন্তু আমরণ অনশনে বসেছেন। কিন্তু তারপরেও ভোটের বাক্স খোলার পর দেখা গেল সেখানে এর কোনো প্রভাব এট অল পড়েনি। কেন? আজকে চলুন আমরা সেই প্রসঙ্গেই আলোচনা করি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি অভিযোগ তো নতুন নয়, কোনটা ছেড়ে কোনটাকে ধরবেন। প্রথমে শুরু করা যাক চিটফান্ডের দুর্নীতি। সবে সরকার ক্ষমতায় এসেছে, তারপরে চিটফান্ড যেগুলো চলছিল গ্রামে, সেগুলো সব মুখ থুবড়ে পড়লো। রোজভ্যালি, সারদা, একাধিক আইকো, এর কোনো সীমা পরিসীমা নেই। প্রতিটা চিটফান্ডই বাজার থেকে উঠে গেল। তৃণমূল নেতারা এই চিটফান্ড থেকে গিয়ে মুঠো মুঠো টাকা তুলে নিজেদের পকেট ভরেছেন এবং প্রচুর নেতা ইতিমধ্যে জেল খেটেছেন এবং তারা জামিনে আছেন। এবার চিটফান্ডে দিয়ে যদি আসার পরই শুরু হয়, তারপরে তালিকাটা ক্রমই লম্বা হচ্ছে। তালিকাটায় কত কিছু ঢুকেছে: বালি, কয়লা, রেশন, শিক্ষা, দমকল, এর কোনো ইয়ত্তা নেই। ফলে লিস্ট তালিকা চলছে তো চলছেই, নেভার এন্ডিং স্টোরি। একটার পর একটা দুর্নীতি হচ্ছে, সিবিআই তল্লাশি করছে, কোনো নেতা গ্রেপ্তার হচ্ছে, তারপরে অনেকে জামিনে ছাড়াও পেয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত শিক্ষা দুর্নীতিতে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং একাধিক শিক্ষা দপ্তরের কর্তা, তারা এখনো জেলের মধ্যেই আছেন। তবুও দেখুন, দুর্নীতি যখন ভোট আসছে তখন ভোটের বাজারে কোনো প্রভাব ফেলছে না। এর কারণ কি? একটা কারণ হতে পারে, যেটা হচ্ছে মানুষ এখন অন্যের কি হচ্ছে বা না হচ্ছে তার থেকে অনেক বেশি তারা নিজেরা হাতে কি পেল, তারা তার উপর অনেক বেশি আর কি অন্যের দিকে আর তাকাচ্ছে না। আপনারা বলতে পারেন যে স্বার্থপর হয়ে গেছে। তো তাই তারা নিজেরা পেলেই খুশি থাকছে। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা হচ্ছে গ্রামে, শহরে নয়। শহরে কিন্তু তৃণমূল কংগ্রেস বহু জায়গায় তাদের প্রার্থীরা হেরেছে। 2024 সালের ইলেকশনের রেজাল্ট যদি দেখেন, শহর বা শহরতলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা পিছিয়ে আছে অনেক জায়গাতেই, কিন্তু গ্রামে জয় জয়াকার। এই গ্রামের মানুষগুলো এই যে বিভিন্ন যে সরকারি প্রকল্প পাচ্ছে, তাতে কি তারা খুশি? তাই জন্যই কি তারা সব ভুলে গেছে? তাই জন্যই কি তারা সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? এটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক জায়গা। আর অর্থাৎ আমি তো পেলাম, ফলে কে কি পেলো, কোথায় কি হলো? আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলাম, আমি দুয়ারে সরকার পেলাম, আমি কন্যাশ্রী পেলাম, আমি যুবশ্রী পেলাম, আমি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেলাম। আমারটা তো আমি পাচ্ছি। মাসের শেষে আমি টাকা আমার হাতে এসে যাচ্ছে বা আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে। তাই কোথায় দুর্নীতি কি তাকে ছুঁয়ে যাচ্ছে না। মানুষ এখন নিজের বাইরে কি ভাবতে ভুলে গেছে, সেটা একটা কারণ অতি অবশ্যই। এছাড়া যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছিল, আপনারা যদি দেখেন, একমাত্র একটা দুর্নীতি সেটা রাজ্যের মানুষকে ছুঁয়ে গেছিল বা তাদের পেটে লেগেছিল। সেটা কোনটা বলুন তো? বহু সংখ্যক মানুষকে, আমি যেটা বলতে চাইছি গ্রাম বাংলা, কারণ গ্রাম বাংলায় হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। যেটা তৃণমূলকে প্রথম আসার পরই নাড়িয়ে দিয়েছিল, সেটা হচ্ছে চিটফান্ড। কারণ চিটফান্ডটা কিন্তু শহরে না, চলে হচ্ছে গ্রামে। এই চিটফান্ডের ওপর গরিব দুর্গ মানুষগুলো নির্ভর করে, তারা কারণ তাদের টাকা তারা চিটফান্ডে রেখেছিলেন, মেরেছিল,
তাদের টাকাই মার হয়েছে, কোটি কোটি টাকা মার হয়েছে। যারা এজেন্ট ছিলেন তারা অনেকে আত্মহত্যা করেছে এবং চিটফান্ডের মালিকরা এখনো জেলে খাটছেন। তারা জেল থেকে সুদীপ্ত সেনরা কবে বেরোবেন, অল বেরোবেন কিনা, তাই নিয়ে অতিমাত্রায় বলা যেতে পারে সন্দেহ আছে। সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পরই ধাক্কা খেয়েছিল। আমার মনে আছে চিটফান্ড কেলেঙ্কারির পর গ্রাম থেকে আসা মানুষজন বাইপাসে তৃণমূল কংগ্রেস ভবনে পর্যন্ত চলে গিয়েছিল দল বেঁধে। তারপর একাধিক আন্দোলন হয়েছে এবং মুখ্যমন্ত্রী তখন তড়িঘড়ি অবস্থা সামাল দিতে 500 কোটি টাকার একটা ফান্ড ঘোষণা করেছিলেন। তিনি আর কি এদের সঙ্গে আছেন, বার্তা দিয়েছিলেন যে কোনো অসুবিধা নেই, তোমাদের টাকা তোমরা ফেরত পাবে, যাতে ধাক্কাটা সামলানো যায়। কারণ সেটা ছিল গ্রাম বাংলায় ধাক্কা, যেটা এবং সবে অবশ্য তৃণমূল তখন সবে ক্ষমতায় এসেছে, সিপিএম ক্ষমতা থেকে গেছে, সিপিএম ক্রমশ দুর্বল হচ্ছে, সিপিএম ভাঙছে এবং কোনো বিরোধী শক্তি সেই অর্থে ছিল না। সিপিএম এর নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ। তখন আপনাদের হয়তো মনে আছে গৌতম দেব দিনের পর দিন প্রেস মিট করতেন, সেটা হয়তো খবরের হেডলাইন হতো, কিন্তু আন্দোলন হিসাবে দানা বাঁধতে পারেনি। কারণ সবে একটা পালাবদল হয়েছে, সিপিএম এর প্রতি তীব্র রাগ, ঘৃণা, ক্ষোভ 34 বছরে, তার ফলে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল সিপিএম এবং তখন বিজেপি কোনো শক্তি হিসাবে উঠেই আসেনি। তাই তৃণমূল কংগ্রেস খুব তাড়াতাড়ি সেটা সামলে নিয়েছিল। কিন্তু তারপর যে দুর্নীতিগুলো হয়েছে, যেমন ধরুন কয়লা বা বালি, এতে সাধারণ মানুষের কিছু এসে যায়নি। কারণ একইভাবে যেমন ধরুন গরু পাচারে অনুব্রত মণ্ডল জেল খেটেছেন, কিন্তু সেখানে আম জনতা আর কি, তারা তো এর ফলে কোনো রকম আর কি পেটে টান পড়ছে না, তাদের টাকা তো চলে যাচ্ছে না, ফলে সেটা জনগণের মধ্যে খুব একটা যায়নি। এরপর রেশন কেলেঙ্কারিতে, হ্যাঁ কেলেঙ্কারি নিশ্চয়ই হয়েছে, কিন্তু প্যারালালি রেশন ব্যবস্থা তো চলেছে, এরকম তো হয়নি যে তাদের চালটা বা গমটা তারা সেটা পাচ্ছে না, ভেতর থেকে মাল চলে গেছে, অন্য মাল এসছে, মিশিয়ে দেওয়া হয়েছে, বাজারে বেশি দামে বিক্রি করা হয়েছে, কিন্তু মানুষের যে রেশন তাতে কিন্তু কোনো আঘাত আসেনি। সেখানে প্রাক্তন খাদ্যমন্ত্রী জেনেছিলেন, উনি জামিনে আছেন। বাকিবুর রহমান সহ পুরো যে নেটওয়ার্ক সেটাও বরঞ্চ সামনে এসেছে। কিন্তু এই যে বললাম রেশন, যেটা গরিব গুরব মানুষদের একমাত্র সম্বল, গ্রামের মানুষরা, গরিব মানুষরা কিন্তু গিয়ে দেখেছে তাদের রেশনটা কিন্তু তারা পাচ্ছে, ভেতরে কি চুরি হয়েছে সেটা তাদের আঘাত করেনি। এরপরে আসুন এই যে শিক্ষা দুর্নীতিতে সত্যিই তাই আজকে 26,000 যোগ্য, আর কি 26,000-এর চাকরি চলে গেছে 2016 সালের প্যানেলের মধ্যে। প্রচুর যোগ্য আছেন 16,000, 17,000, এবং তারা গ্রামে মিছিল করছেন, মিটিং করছেন। এবং এখানে শুধুমাত্র তো যে হিন্দু আছে তাই না, হিন্দু মুসলমান সব ধর্মের লোকজনই আছেন, কিন্তু তা সত্ত্বেও সেটা লোকের এখনো পর্যন্ত হিট করেনি। কারণ এই যারা চাকরি গেছেন তারা মুষ্টিমেয় কিছু লোক পেয়েছে। হ্যাঁ, এটা ঠিকই, অনেকেই গ্রাম বাংলার লোকেরাও আছেন, গ্রামের খুব গরিব প্রান্তিক মানুষরাও তাদের নিজস্ব মেধার জোরে এখানে এসেছেন, কিন্তু আজকে সেই জায়গায় তারা আন্দোলনটাকে তুলে নিয়ে যায়নি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এদের যে আমরণ অনশনে বসেছেন বিকাশ ভবনের সামনে, সেখানেও কিন্তু বিশাল কোনো লোকজন হচ্ছে না, যেটা অভয়ার সময় হয়েছিল। দেখুন অভয়া কাণ্ড কিন্তু সত্যিই পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল। স্বাধীনতা পরবর্তীকালে এই আন্দোলন মানুষ দেখেনি এবং সেটা প্রত্যেক নাগরিককে ছুঁয়ে গিয়েছিল, নাগরিক আন্দোলন হয়ে উঠেছিল আবার। কিন্তু সে প্রশ্ন যেটা, সেটা কি শহর ছাড়িয়ে গ্রামে ঢুকতে পারলো? এবং দীর্ঘদিন ধরে নিন্দার করার ফলে এবং সেই অপরাধী একজনই থেকে যাওয়ার পর, এখনো পর্যন্ত কেউ ধরা না যাওয়ার পর, মানুষ পুরো জিনিসটা, এবং তারপর তৃণমূল কংগ্রেস সেটাকে সামনে নিল, না হলে কিন্তু পুলিশ কমিশনার, স্বাস্থ্য আধিকারিকদের ধাক্কায়, প্রবল চাপে সরকার সরাতে বাধ্য হয়েছিল। তো দুর্নীতির ইস্যু কেন কাজ করছে না? এই যে দেখুন, দুর্নীতির ইস্যু যে সব জায়গায় কাজ করে না সেটা তো নয়।
আমি একটা উদাহরণ দিই, দিল্লিতে তো দুর্নীতির ইস্যু কাজ করেছে। একই সময় যখন বোফোর্স নিয়ে আপনারা আলোচনা করি, তখন তো রাজীব গান্ধীকে চলে যেতে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে দুর্নীতির ইস্যু কেন কাজ করছে না? ওই একটা বললাম, মানুষ নিজে হাতে করে পাচ্ছে। উল্টোটাও আরেকটাও আছে, সেটা হচ্ছে ধরুন দুর্নীতি যেখানে কেজরিওয়াল বা আপের প্রথম সারির নেতারা সব জেলে গিয়েছিলেন, তার ফলে যেটা হয়েছিল তলার লেভেলটা নড়ে গিয়েছিল এবং মানুষের কাছেও কিন্তু গিয়েছিল যে এই সরকারটা দুর্নীতিগ্রস্ত। যে আম আদমি পার্টির কথা বলে ক্ষমতায় এসেছিল, যে দুর্নীতি ইন্ডিয়া এগেনস্ট কারাপশন বলে ক্ষমতা এসেছিল, আজকে তারা দুর্নীতির পাপে নিমজ্জিত এবং তার সঙ্গে তারা মানুষকে কোনো রকম সুশাসন দিতে পারছে না। কিন্তু আপনি সেটাকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসেন, এখানে দুর্নীতির অভিযোগে একাধিক নেতা জেলে গেছে, ছোটখাটো নেতা, কিন্তু দুর্নীতির জল কি উপরে উঠেছে? একেবারেই যেটা এখনো পর্যন্ত উঠেনি। নানা সময় আমরা দেখেছি, আপনি কাপুর যদি বয়ান লক্ষ্য করেন, সেখানে জনৈক অভিষেকের নাম উঠেছে বারবার করে, কিন্তু তারপর কোনো অজ্ঞাত কারণে কিন্তু সিবিআই বা ইডি তদন্ত কোনো জায়গায় এগোয়নি। আপনি একদিকে বিজেপি সারাদিন ধরে দুর্নীতি 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 এবং সর্বোচ্চ আসন পর্যন্ত দুর্নীতির কথা বলবেন, অথচ দুর্নীতি যখন তদন্ত হবে তখন সেটা সর্বোচ্চ স্তর পর্যন্ত যাবে না। দুয়ের মধ্যে লোকে বোধহয় কোথাও সামঞ্জস্য রাখতে পারছে না এবং লোকে একটা ধারণা ক্রমে গাঢ় হতে শুরু করেছে, না দেখো আর কি এরা কিছু করবে না, ওই আপনারা যেটা ভাবতে পারেন, যেটা সেটিং বলে যেটা বাজারে চালাচ্ছে। শুধুমাত্র আপনি কংগ্রেস বা সিপিএম বলবেন কেন, বিজেপির যিনি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি তো পর্যন্ত বিভিন্ন প্রেসমিট করে বিভিন্ন চ্যানেলে গিয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই, তার নাম করে তার নিচের লোকেরা করেছে। এটা তো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথা। তাহলে দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় যারা আর কি এমএলএ এমপি বা আধিকারিকরা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাহলে তো অসুবিধা নেই। তাই যতক্ষণ না পর্যন্ত সিবিআই বা ইডি আরো কড়া পদক্ষেপ নেবে, ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে কিন্তু এটা সহনশীল হয়ে গেছে। এটা চলছে, চলবে। সিবিআই ইডি একটা করলো, তখন লোকে বলছে তো এটা তো লোক দেখানো, এই এবং যেটা তৃণমূল সাকসেসফুলি লোকের কাছে নিয়ে যেতে পেরেছে। দেখো, এটা ভোট এলেই সিবিআই ইডি এনআইএ এরা সেই আসে, কারণ কোনোটারই এখনো সারদা হোক, নারদা হোক, রোজ ভ্যালি হোক, তাদের কিন্তু ফাইনাল চার্জশিট এখনো জমা পড়েনি। এত বছর হয়ে গেল, এখনো সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু জেলের মধ্যে আছেন, এখনো ফাইনাল চার্জশিট সেখানে জমা পড়েনি। তাই লোকের কাছে মনে হয় ওই হলো, এটা দেখুন লোক দেখানো, ওই জিনিসটা কিন্তু প্রচারটা তলার লেভেলে চলে আছে। তাই অন্য রাজ্যে যেটা দুর্নীতি ইস্যু ফেলে, এ রাজ্যে দুর্নীতির প্রভাব ফেলছে না, ওই একটাই কারণে লোকের চোখের সামনে দেখে যেটা দেখছে, তদন্তের শেষের বাস্তবতায় সেটা তাদের সামনে ফুটে উঠছে না।